আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জরি। সিজন 2, এপিসোড 2। ধ্রুবর প্রস্থানের পর ডক্টর খান্নার সাথে আরও কিছুক্ষণ গল্পগুজব করে রানা আর ময়ূখও যে যার গন্তব্যের অভিমুখে পা বাড়ায়। শ্রীতমাও চলে গিয়েছে বেশ খানিকক্ষণ হলো। রাত 10টার পর পিন পতন নিস্তব্ধতার সাথে মানুষের কলকলানিবিহীন ল্যাবরেটরি রুমটা বেশ খাঁ খাঁ করছে। ঝিঁঝি পোকার ডাকটা ঘুঙুরের শব্দের মতো কানে এসে বিঁধছিল বলে ডক্টর খান্না চেয়ার থেকে উঠে জানালার হুড়কোটা চেপে বন্ধ করে দেন। জানালার ধার থেকে পায়ে পায়ে হেঁটে ফিরেই আসছিলেন মধ্যিখানের টেবিলটার কাছে, কিন্তু হঠাৎই ওনার চোখ আটকায় জানলার পাশে রাখা টেবিলের উপর ছড়ানো ফটোকপিগুলোর ওপর, যেগুলো ধ্রুব এইমাত্র নিরাপদ স্থানে রেখে গিয়েছে, যাতে ওর গোপন গোয়েন্দাগিরি সম্পর্কে ওসি সুমন্ত বাগচি চিরুনি তল্লাশি চালিয়েও টের না পায়। ছবিগুলো গুছিয়ে রাখতে গিয়ে ডক্টর খান্নার হাত লাগে তৃতীয় মৃতার দেহের নিম্নাংশের ছবিটিতে। ওটাকে হাতের তালুতে তুলে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ চালানোর পর কিছু একটা বিচিত্র দেখে ওর চোখের মণি দুটো বৃহৎ আকার হয়ে যায়। চোখ রোগড়ে আরও একবার দেখার চেষ্টা করলে তখনই বিষয়টা যেন বেমালুম হারিয়ে ফেলেন। হয়তো মনঃসংযোগে ব্যাঘাত ঘটার দরুন এমনটা ঘটে ওর সাথে। ছবিটার সেই অংশটা আর হাজার খুঁজেও না পেয়ে হতাশ চিত্তে ওটা সমেত অন্য ছবিগুলোও তিনি টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে দেন। এক ঝলক দেখা জিনিসটা মনের ভুল ভেবে উড়িয়ে দেন তিনি। বদলে খানতিনি খাই তুলে মুখে তুড়ি বাজাতে বাজাতে নিজের শোবার ঘরের দিকে এগোন ডক্টর খান্না। শহরের এক পুরনো সাদামাটা স্বল্প বৃহৎ আকৃতির উত্তরা হল নামক প্রেক্ষাগৃহে শিল্প সংস্কৃতির ছোটোখাটো এক সম্মেলনের আয়োজন করেছে এখানকার উদ্যোক্তারা। সামনের বিরাট মঞ্চটা গণ্যমান্য ব্যক্তিত্বদের সমাগমে রঙিন ফুলের সাজসজ্জার সম্ভার নিয়ে আকর্ষণীয়ভাবে সেজে উঠেছে। সঞ্চালকের ঘোষণায় স্পষ্ট বোধগম্য হচ্ছে অনুষ্ঠান শুরু হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বর্তমান যুগোপযোগী সাহিত্য, সংস্কৃতি, শিল্প তথা রবীন্দ্রনাথের সমসাময়িক এবং রবীন্দ্রোত্তর যুগের সাহিত্য চর্চা কেমন ছিল, কতখানি বিবর্তন ঘটেছে কালের নিয়মে, আগামীতে মানুষের কী করণীয়, এইসব নিয়েই আজকের সম্মেলনী। আক্ষরিক অর্থে যার থিমের নাম রাখা হয়েছে শিল্প সংস্কৃতির সেকাল একাল। এখানে বক্তব্য রাখার জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রের দু একজন করে নামী শিল্পী, জনাচারেক মতো উঠতি সাহিত্যিক এবং 5 জন সদ্য আরম্ভকদের আমন্ত্রণ জানানো হয়েছিল বিগত কয়েকদিন আগে, আর সৌভাগ্যক্রমে প্রত্যেকেই আজ উপস্থিত। উত্তরা হলের সবকটি অতিথির আসনই প্রায় ভর্তি। যে কটি বাকি আছে সে কটিও ভরে যাওয়ার প্রতীক্ষায়। সাহিত্যপ্রেমী লোকজনদের পাতলা চলমান ভিড় ঠেলে সুন্দরী তরীকে এগিয়ে আসতে দেখেই মঞ্চ মধ্যে বসে থাকা এক ত্রিশোর্ধ্ব সুদর্শন ব্যক্তি খুশিতে ডগমগ হয়ে ওঠে। বাঁ হাতে ধরে রাখা কাগজগুলোকে পুনরায় সে যাচাই করে নেয়। কাশি না পেলেও অভ্যাসবশত বার কয়েক কেশে নিয়ে গলা ঝেড়ে ও তৎপর হয়ে বসে। অন্যদিকে নির্ধারিত আসনে বসতে বসতেই তরীর চোখ পড়ে লোকটার দিকে। ফলত ভদ্রতার খাতিরে ও মুচকি হেসে লোকটিকে শুভকামনা জানায়। তাতে লোকটার ধুকপুকানি খানিকটা কমে। অনুষ্ঠান শুরু হওয়ার পর একে একে সকলকেই নিজেদের ভাবাবেগ ব্যক্ত করার সুযোগ দেওয়া হয়। সবার বক্তব্য শেষ হলে তবে গিয়ে ডাক পড়ে সাহিত্য পথের সদ্য পথিক তথা তরীর স্কুলের ভাইস প্রিন্সিপাল নীলাদ্রি ব্যানার্জির। নিজের নামটা শোনা মাত্রই বড় মাপের মানুষটার যেন থরহরি কম্পন শুরু হয়। বয়স বেড়ে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েও ছোটবেলার মতো কাঁপুনি রোগটা এখনও যায়নি ওর। তরীর দিকে এক ঝলক তাকিয়ে ও মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ায়।
প্রথমেই সকলের সাথে সেরে নেয় কুশল বিনিময়, যদিও ওই সামান্য কথাটুকু বলতে গিয়েও ওর গলা কাঁপছিল। ঠোঁটের উপরি অংশে বিন্দু বিন্দু ঘাম জমছিল, যা ও মুছে নিচ্ছিল বারবার, যেটা আর কারণ না হোক তরির চোখে ঠিকই ধরা পড়েছে। নীলাদ্রি ব্যানার্জি কাগজ দেখে নিজের বক্তব্য পাঠ শুরু করেন। শিল্প সংস্কৃতির একাল সেকাল শিরোনাম শুনলেই আমাদের মাথায় নানাবিধ ব্যাখ্যা ঘুরে বেড়ায়। নেহাতি এইসব ব্যাখ্যায় বিভিন্ন মানুষদের পৃথক দৃষ্টিভঙ্গির ফলাফল জানিয়ে তর্কের শেষ নেই। আমার আগে আমার চেয়ে বয়সে এবং অভিজ্ঞতায় বড় অনেকেই এ বিষয়ে নিজেদের মতামত দিয়ে ফেলেছেন, তাই বেশি কিছু বলার নেই। তবে হ্যাঁ, সামান্য কয়েকটা কথা বলাই যায়। কারোর কাছে এই কালের সাহিত্য প্রিয়, তো কারোর কাছে সেকালের। আবার অনেকেই উভয় প্রেমী, আমিও এক প্রকার তাই। তবে শ্রী জ্যোতিপ্রকাশ সাহা মহাশয় এবং শ্রীমতী অনুরাধা মিত্র দুজনই এই কালের সাহিত্যে অশ্লীলতার যথেচ্ছাচার নিয়ে বিরূপ মতামত পোষণ করেছেন। সেক্ষেত্রে আপনাদের আমি বলতে চাই যে সাহিত্যের বীজমন্ত্রই হলো সমাজের সব রকম ভালো খারাপ দিক নিয়ে চর্চা করা, যাতে তার সকল মানুষের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারে। সমাজে নানান বর্ণের মানুষের বসবাস, তাদের জীবনযাত্রা, কথা, ভাষা, স্বভাব চরিত্র বোঝাতে গেলে খারাপ শব্দের প্রয়োগ বা বর্ণনা তো আসবেই, এবং তা আবশ্যিকও বটে। কারণ তৎকালীন সমাজ ব্যবস্থার চেয়ে বর্তমান সমাজ আরও অনেক বেশি জটিল, হিংস্র, নির্মম, এবং যখন সামাজিক চিত্রই পাল্টে গিয়েছে তখন সাহিত্যের ভাষা তো পাল্টাবেই, এবং তাতে তো কোনো দোষও নেই। নীলাদ্রির স্বল্প দৈর্ঘ্যের বক্তৃতায় বেশিরভাগ নতুন প্রজন্মই করতালি সহযোগে উল্লাসে ফেটে পড়ে। তরিও বাদ যায় না সেই দল থেকে। নীলাদ্রি যেন সকলের মনের কথাই সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছে, যে কারণে বক্তৃতা শেষ হতেই ওর দিকে ছুটে আসে অভিনন্দনের হাততালি। মঞ্চে উঠে এতক্ষণ ধরে কথা বলতে বলতে নীলাদ্রির মানসিক অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এখন ওর আর আগের মতো হাত পা কাঁপছে না। তার উপর নিজের সামান্যতম সফলতায় ও বেজায় খুশি। এই আনন্দে নীলাদ্রি সকলের সামনে স্বরচিত কবিতা পাঠ করে শোনাতে চাইলে অনেকেই সম্মতি দেয়। স্বভাবতই কবিতা পাঠের তাড়নায় স্পষ্ট উচ্চারণের স্বার্থে ও আবারও কেসে নেয়। আমারই লেখা শোনাচ্ছি, ত্রুটি থাকলে মার্জনা করবেন। আঁধার রাতের পথিক তুমি, নিঃশব্দে কাঁপাও ভুবন ভূমি। কলমের ধার অস্ত্র তোমার, সর্বকালের সেরা হাতিয়ার। স্তূপীকৃত কুসংস্কার ভাঙছে তোমার শব্দবাহার। ফুরিয়ে আসছে জাতির ব্যথা, এতেই কবির সার্থকতা। কবিতা শেষ হওয়ার সাথে সাথেই প্রেক্ষাগৃহের প্রতিটা কোণ উদ্বেলিত হয়ে ওঠে করতালির উচ্ছ্বসিত শব্দে। প্রত্যেক দর্শক তথা শ্রোতার সাথে তরি নিজেও উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়। ও ভাবতেও পারেনি ওরই স্কুলের মিতভাষী রাশভারী স্বভাবের মানুষটার মধ্যে এত প্রতিভা লুকিয়ে থাকতে পারে। প্রাচীনপন্থীরা অবশ্য এতটুকুও আনন্দ উৎসব করে না নীলাদ্রির জন্য। অনুষ্ঠানের সমাপ্তি পর্দা পড়তেই ওরা যে যার মতো অহংকারী অভিব্যক্তি নিয়ে জায়গাটা ত্যাগ করে। বাকিরা কিছুক্ষণ হুল্লোড়ে মেতে থাকলেও সময়ের কাছে হার মেনে তারাও ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে নীলাদ্রি সকলের চোখ মাচিয়ে গুটি গুটি পায়ে তরির দিকে এগিয়ে যায়। নমস্কার তরি ম্যাডাম। ও স্যার, আপনি? কেন, তুমি কি ভেবেছিলে কোনো কিডন্যাপার? তা কেন ভাববো, কি যে বলেন না আপনি। তা আপনার অনুষ্ঠান শেষ? হ্যাঁ, আজকের মতো শেষ। আবার দেখা যাক কবে কোথায় ডাক পড়ে। তা ঠিক, তবে আপনার তো আজকাল নাগালই পাওয়া যাচ্ছে না। মানতেই হচ্ছে আপনার ট্যালেন্টের মহিমা অসাধারণ।
এরই মধ্যে কত ফ্যান ফলোয়ার্স বানিয়ে ফেলেছেন। না না না, এই সে তেমন কিছু নয়। আমার সামান্য কবিতায় হঠাৎ করে মানুষের এত সাড়া পেয়ে যাব এটা সত্যিই ভাবিনি, তাও আবার বাঙালি জাতির কাছে, যারা কিনা মানুষকে উপরে তোলার চেয়ে পা ধরে নিচে টেনে নামানোর জন্য সব সময় 2 কদম এগিয়ে থাকে। এ মা, ছি ছি ছি, এভাবে বলবেন না। এই এত মানুষ আজ আপনার কদর করলো, এরা বুঝি সবাই অন্য ভাষাভাষী মানুষ? না, সে ঠিক, সে ঠিক। তাহলে আসলে কি বলুন তো, সব জাতিতেই কয়েকজন বাতিগ্রস্ত মানুষ থাকে যাদের সবেতেই গন্ডগোল লাগে। তরি অভ্যাসবশত নিজের শাড়ির আঁচল দিয়ে আলগোছে চোখের নিচে লেপ্টে থাকা কাজলটা মুছে। তখনই তরিকে নতুন রূপে আবিষ্কার করে নীলাদ্রি। এই মেয়েটির সৌন্দর্য তথা ব্যক্তিত্বের প্রতি নীলাদ্রি বরাবর আকৃষ্ট হয়। একটা কথা বলি, আপনাকে আজ হলুদ শাড়িতে ভীষণ সুন্দর দেখাচ্ছে কিন্তু তরি। যদিও আপনি এমনিতেই সুন্দর, তবুও আজ। প্রশংসার উত্তরস্বরূপ তরি কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ওর কানের গোড়ায় ঠোক্কর খাওয়া পরিচিত ভারী কণ্ঠস্বরটার কারণে ও চুপ করে যায়। আমারই সামনে আমার প্রেমিকাকে এইভাবে কমপ্লিমেন্ট দেবেন না প্রিন্সিপাল স্যার, আমার কিন্তু প্রচণ্ড হিংসে হয়। মুচকি হেসে তরিকে আংশিকভাবে জড়িয়ে ধরে ধ্রুব, চোখ থেকে রোদ চশমাটা সরিয়ে পকেটে গুঁজে। ধ্রুবকে এইখানে অনাকাঙ্ক্ষিত অতিথির মতো দেখে এবং সর্বোপরি ওর রসিকতা শুনে নীলাদ্রির রাগে শরীর জ্বলে যায়। ওদিকে তরি নিজের প্রেমিককে পেয়ে আহ্লাদে আটখানা হয়ে এক গাল হেসে প্রশ্ন করে, ও মা, এ কি তুমি? কখন এলে গো? এই জাস্ট ঢুকলাম ডার্লিং। নীলাদ্রিকে দেখিয়ে দেখিয়ে তরির সম উচ্চতায় প্রায় অনেকটা ঝুঁকে ওর কপালে কপাল ঠেকায় ধ্রুব। তরিকে নীলাদ্রি মনে মনে পছন্দ করলেও মুখ ফুটে কখনো বলে উঠতে পারেনি। সেটা অবশ্য তরি অন্য কারোর প্রেমিকা হওয়ার জন্য, নাকি নিজের স্বভাবসিদ্ধ জড়তা তথা তরির প্রতি ধ্রুবর অত্যধিক অধিকার বোধের ভয়, তা আজও অবধি পরিষ্কার নয় ওর কাছে। যদিও তরি বিষয়টা হালকাভাবে নিলেও ধ্রুব এটাকে একেবারেই সহজ চোখে দেখে না, বা বলা ভালো, নীলাদ্রিকে তরির আশেপাশেও সহ্যই করতে পারে না, ঘেঁষতেও দিতে চায় না। ধ্রুবর আচমকা আগমনে নীলাদ্রি বিমর্ষ হয়ে পড়ে, তবুও বাহ্যিক ভঙ্গিতে সেটা বুঝতে দেয় না, বদলে সৌজন্যের হাসি হেসে সদ্ভাব জানায়। আরে মিস্টার সেনগুপ্ত যে, আসুন আসুন আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে অন্তত আপনার দেখা পাবো, কিন্তু আপনি তো এলেন একেবারে পর্দা পড়ার পর। হ্যাঁ, আপনি আপনি সত্যি আমার জন্য অপেক্ষা করছিলেন? এই যে আমার পরম সৌভাগ্য স্যার, পরম সৌভাগ্য। আরে মানে ওই আর কি, এরকম ব্যাপার হলে আমি অত্যন্ত দুঃখিত। দেরিতে আসা আমার একদম উচিত হয়নি, আই এম ভেরি সরি। আরও দেরিতে এলে ভালো হতো, কি বলেন? হ্যাঁ, আপনি দেখছি ভালোই মজা করতে পারেন। তা বেশ, তা বেশ। হ্যাঁ, ওই আর কি, ও আমার এক ট্যাল। এক মিনিট। কথার মাঝে ধ্রুবর ফোনটা বেজে ওঠে। এই অসময়ে ময়ূখের নামটা স্ক্রিনে দেখা মাত্রই জরুরি কথা বলতে ধ্রুব সঙ্গে সঙ্গে সব ভুলে আগে ফোন কানে তুলে আড়ালে চলে যায়। নীলাদ্রি যেন হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণে তরিকে একা পেতেই ও আত্মপ্রেমালাপে মত্ত হয়ে ওঠে। যা, উনি তো চলে গেলেন। আচ্ছা, বলছিলাম আপনার জন্য একটা উপহার আছে ম্যাডাম, এখন দেবো নাকি পরে? উপহার? আমার জন্য? হ্যাঁ, মানে আমার তরফ থেকে। তা এখনই দেওয়া যাবে তো ম্যাডাম? আচ্ছা, দিন। ফোনে মগ্ন ধ্রুবর দিকে আর চোখে তাকিয়ে থাকে নীলাদ্রি। তরির নজর এড়ায় না সেটা। ও পরিস্থিতি সামাল দিতে বলে, হি ইজ ভেরি পজেসিভ, তবে ও কিছু বলবে না, আপনি নির্দ্বিধায় দিতে পারেন। কি যে বলেন আপনি, আমি কিন্তু মিস্টার সেনগুপ্তের কথায় একদমই কিছু মাইন্ড করিনি। আফটার অল আপনি ওনার প্রেমিকা প্লাস উড বি ওয়াইফ, একটু অধিকার বোধ তো থাকাই উচিত ওনার, কি বলেন? কথাটা আপনি মন্দ বলেননি,
অন্তরে জ্বালা পোড়া অনুভূত হলেও নীলাদ্রির মুখে হাসি লেগেই থাকে। তরিও ঠোঁট চেপে হাসে। নীলাদ্রির বুকে বড় ব্যথা লাগলেও ও আর টুং শব্দটি করে না। বদলে কাঁচুমাচু মুখে ব্যাগ হাতড়ে আসল জিনিসটা না পেয়ে সবকটা বই বের করে আনে। বই তিনটের একটি ছোট থাক বানিয়ে তরির উদ্দেশ্যে বলে, এই ডায়েরিটা, এইটা আপনার জন্য, নিন ধরুন। নীলাদ্রির এক হাতে ফোন আর অন্য হাতে বইয়ের থাক ধরা থাকায় ও তরির জন্য বাছাই করা ডায়েরিটা নিজে হাতে তুলে দিতে পারছিল না। চোখের ইশারাতেই তরিকে ওটা উঠিয়ে নিতে বলে। তরি ওর ইশারা বুঝতে পারে না যে নীলাদ্রি আসলে কোনটা ওকে দিতে চাইছে। একটি ডায়েরি আর দুটো বই, উভয়ই একই রকম দেখতে, শুধু রঙের দিক দিয়ে আলাদা। ও ভুলবশত তিনটি বইয়ের মাঝে রাখা সাদা হলুদ বইটা টানতে গেলে নীলাদ্রি এমন অস্বাভাবিকভাবে চেঁচিয়ে ওঠে যেন কেউ ওর গোপন কোনো জিনিস কেড়ে নিচ্ছে। না 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 না, ও একদম না, ওইটা না, একদম এইটাই হাত দেবেন না, আপনাকে তো উপরেরটা নিতে বললাম। নীলাদ্রি কথাটা বলেই ঘামতে শুরু করে। নীলাদ্রির আচমকা চেঁচানিতে তরির হৃৎপিণ্ড চমকে গিয়ে চলাচল গতি কয়েক ধাপ বেড়ে যায়। বিস্মিত তরি প্রশ্ন করে, আচ্ছা আচ্ছা, আমি এটাই নিচ্ছি, এটাই নিচ্ছি। ডায়েরিটা তরির হাতে নেওয়ার পর নীলাদ্রি শান্ত হয়। কপাল জুড়ে সদ্য জমে ওঠা বিন্দু বিন্দু চিকচিকে ঘাম সমেতে ওকে পরক্ষণই স্বাভাবিক হতে দেখে তরি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, এসি হলে আপনি হঠাৎ ঘামতে শুরু করলেন কেন? আপনার কি শরীর ভালো লাগছে না? হ্যাঁ, ঘাম? না না, কোথায় ঘাম? বলতে বলতেই কপালে হাতের তালু বুলিয়ে ঘামটা মুহূর্তে মুছে নেয় নীলাদ্রি। বিষয়টা সবটুকু খেয়াল করে তরি, তবুও ঠোঁটে চওড়া হাসি টেনে প্রসঙ্গ পাল্টে নেয়। হয়তো নীলাদ্রির সত্যি কোনো সমস্যা হচ্ছে, কিন্তু তার প্রধান কারণ না জেনে জনসমক্ষে তাকে অপ্রস্তুতে ফেলতে তরির রুচিতে বাঁধে। ও সরি, আমি হয়তো ভুল দেখেছিলাম। যাকে এই ডায়েরির জন্য ধন্যবাদ। নিশ্চয়ই এতে আপনার লেখালেখির নিদর্শন রয়েছে। আপনি একদম ঠিক ধরেছেন। যাক, যে মানুষ এসবের কদর বোঝে, জিনিসটা তাকে দিয়ে এতক্ষণে শান্তি হলো। তবে পড়বেন কিন্তু, ফেলে রাখবেন না যেন। যদিও জানি আপনি তেমন নন। অবশ্যই পড়ব। পড়ার পর সুন্দর করে মন্তব্য জানিয়ে দেব, সে নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি কিন্তু অপেক্ষায় থাকব। কি? না মানে আমি বলছিলাম, আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো আমি। এই সমস্ত গল্প ফুরোলে স্কুল সংক্রান্ত আরও দু একটি কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে কি হয়নি, ঠিক তখনই একটা নোটিফিকেশন ঢোকে নীলাদ্রির মোবাইলে। ফোনের স্বচ্ছ স্ক্রিনে চোখ বুলিয়ে ও দেখে পপ আপে ভেসে উঠেছে ছোট্ট এক টুকরো মেসেজ। আমি বেরোচ্ছি, লালদিঘির মাঠে পৌঁছেই জানিয়ে দেব। বাই, সি ইউ দেয়ার। 3 বাক্যের মেসেজটা দেখার সাথে সাথেই নীলাদ্রির ঠোঁটে এক চিলতে উজ্জ্বল হাসি খেলে যায়। গল্পগুজব থামিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে ব্যাগখানা কাঁধে তুলতে গিয়ে হঠাৎই ওর চোখ পড়ে ব্যাগটির পিছনের চেনের সাথে ঝুলন্ত জিনিসটার দিকে। হলের এক কোণায় লাগানো হ্যালোজেনের আলোয় বস্তুটা চকচক করে উঠেছিল বলেই হয়তো ওর মনোযোগ ওই দিকে আটকায় স্বতঃস্ফূর্তভাবেই। ওটা দেখা মাত্রই নীলাদ্রির চোখ দুটো বড় আকার ধারণ করে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এক ছুটে ও হল থেকে বেরোতে উদ্যত হলে সামনেই দণ্ডায়মান তরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। ফলত ওর আর তরির হাতে থাকা মোটা দুটো বই সমেত ডায়েরিটাও হাত থেকে পড়ে গিয়ে অকৌশলে একে অপরের সাথে পাল্টাপাল্টি হয়ে যায়। প্রাণপ্রিয় হলুদ সাদা মলাটের বইটা যে কয়েক সেকেন্ডের মাথায় বদলাবদলি হয়ে তরির জিম্মায় পৌঁছে গেল, সেটা ঘুণাক্ষরেও টের পায় না নীলাদ্রি। বরং তরিকে উপহার স্বরূপ দেওয়া ডায়েরিটাই তাড়াহুড়োতে ভুলবশত হাতে তুলে নিয়ে সামান্য স্বরে দুঃখিত বলেই নিমেষে ওই স্থান থেকে পালিয়ে যায়। নীলাদ্রির আজব কাণ্ডে তরি প্রচণ্ড অবাক হয়। ও বার কয়েক ওকে পিছুও ডাকে, কিন্তু তাতে ফল মেলে না। অগত্যা ডায়েরির জায়গায় হলদে সাদা বইটাকেই সযত্নে নিজের কাঁধে ঝোলানো ব্যাগে ভরে নেয় তরি। আজ না হোক, অন্য কোনো দিন বইটা ফেরত তো দিতে হবে বইয়ের মালিককে।
না হলে বই হারানোর শোকে নীলাদ্রি নিশ্চিত মূর্ছা যাবে। ফোন রেখে হলের মাঝামাঝি এসে তরিকে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব ভ্রুকুটি করে প্রশ্ন ছুঁড়ে দেয় ওর দিকে। এ কি, এভাবে থম মেরে দাঁড়িয়ে আছো যে? তরির আশপাশ সহ সামনে পিছনেও খানিক উঁকি ঝুঁকি মারে ধ্রুব, কিন্তু কোথাওই নীলাদ্রিকে খুঁজে পায় না। ওই না মানে ওই ননসেন্সটাকে কোথাও দেখছি না যে। কি ব্যাপার, গেল কোথায় সে? কিছু হয়েছে নাকি? সর্বক্ষণ ইঁটুলির মতো তোমার সাথে তো লেগে থাকে। না না না, কিছু হয়নি গো। তুমি চলো, বাড়ি ফেরা যাক। অনেক দেরি হয়ে গেল, গিয়ে আবার রান্না করতে হবে। হ্যাঁ, তা ঠিকই বলেছো। চলো তাহলে এগোই, তোমাকে নামিয়ে দিয়ে আমাকেও আবার ফিরতে হবে। শোনো না। হ্যাঁ বলো, শুনছি তো। বলছি যে আজ তোমায় আর পিজিতে ফিরতে হবে না, বদলে আমার বাড়িতে থেকে যেও। রাতে চিকেন কষা বানাবো ভাবছি, একসঙ্গে ডিনার করা যাবে। বাপরে, আজ তরি ম্যাডাম নিজে যেচে পড়ে আমাকে চাইছে। কি ব্যাপার শুনি? বলা মাত্রই নির্লজ্জের মতো জনমানবের মাঝেই তরির কোমর ধরে ওকে কাছে টেনে নেয় ধ্রুব। ওর ঠোঁটের কাছে মুখ নামিয়ে এনে গরম শ্বাস ফেলতে লাগে। প্রেমিকার টানা টানা চোখ, পালকের মতো ঠোঁট, সুগঠিত নাক, সবটাই ওকে প্রবলভাবে আকর্ষণ করছে এখন। এই, কি করছো? লোকজন দেখছে তো, ছাড়ো ছাড়ো প্লিজ। কেউ দেখছে না। তরির ঠোঁটে চুম্বন করার জন্য নিজের তৃষ্ণার্ত ঠোঁট দুটো এগিয়ে দেয় ধ্রুব। ওর বোধ বুদ্ধি লোপ পেয়েছে বলে তরিও সেই দলে ভিড়ে যাওয়ার পাত্রী নয়। তাই এবারে ও বেশ জোরের সাথেই নিজেকে ছাড়িয়ে নেয় ধ্রুবর বাঁধন থেকে। বাড়ি চলো প্লিজ, যেখানে সেখানে যা খুশি হয় না। কথা শেষ হতেই তরি গটগট করে হেঁটে বেরিয়ে যায় ধ্রুবর সামনে দিয়ে। মান ভাঙাতে ধ্রুবও ওর পিছনে দৌড়য়ে কাঁচুমাচু মুখে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পলেস্তরা খসা স্যাঁতস্যাঁতে ঘরটার ভিতরে বেগুনি রঙের নিয়ন ডুম টিমটিমিয়ে জ্বলছে, যার আবছা আলোতেও স্পষ্ট ধরা দিচ্ছে এক ত্রিশোর্ধ্ব মাঝবয়সী মহিলার ভয়ার্ত আতঙ্কিত শুকনো চোখ দুটো। ঘরের পরিবেশ প্রয়োজনের তুলনায় বেশি গুমোট, বেশি গা ছমছমে। ইলেকট্রিক করাতের একটানা তীক্ষ্ণ ঘর ঘর শব্দ বাইরে থেকে ভেসে এসে যেন মহিলার কানের পর্দায় সূঁচের মতো বিঁধছে। এদিকে ওর শরীরে একাধিক ক্ষতচিহ্ন ইতিমধ্যে বাসা বেঁধে ফেলেছে। গত রাতেই এই মহিলার পায়ে মোটা লোহার ডান্ডা দিয়ে এলো পাথারি বাড়ি মেরে পায়ের হাড়গোড় ভেঙে গুঁড়িয়ে ফেলেছে নির্দয় মানুষটা। অসহ্য যন্ত্রণায় মহিলা তখন চিৎকার করে উঠলে পিশাচরূপী মানুষটার পৈশাচিক আনন্দ আরো বেড়ে যায়। ফলত ওই অবস্থাতেই জোরপূর্বক ওর উরু দুটো ধরে দুদিকে টেনে চিড়ে দিয়েছিল লোকটা। মরমর করে ভিতরকার হাড় মজ্জা ভাঙার অমানুষিক শব্দটা নিমেষে ঘরে ছড়িয়ে পড়েছিল। মহিলাটি মাত্র একবার চেঁচিয়ে উঠেই স্তিমিত হয়ে গিয়েছিল মুহূর্তে। গোটা একদিন বাদে জ্ঞান ফেরার পর পুনরায় সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওর আত্মা কেঁপে ওঠে থরথরিয়ে। ঝাপসা দৃষ্টিতে নাক বরাবর সোজা তাকাতেই চোখে পড়ে আপাত মস্তক ঢেকে চেয়ারে হেলান দিয়ে বসে থাকা কিম্ভূত মার্কা লোকটার দিকে। সে বসেছিল টেবিল লাগোয়া চেয়ারে টান টান হয়ে। ওই টেবিলের উপরে রাখা বাতি স্তম্ভে একটি মোমবাতি জ্বলছিল। তার ঠিক পাশেই একটা খোলা মোটা বই জাতীয় বস্তুতে চোখ রেখে সমানে ফিসফিস করে মন্ত্রোচ্চারণের মতো কিছু শব্দ পড়ে চলেছিল লোকটা। শেষ বাক্যটা উচ্চারণ করার পর হঠাৎই সশব্দে বইটা বন্ধ করে দেয় সে। বরফ শীতল হিংস্র দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকায় মহিলার দিকে।
ওই ভয়ানক অন্তর্বেদী চাহনির ভয়ে হাড় হিম হয়ে যায় মহিলার। অন্যদিকে ইলেকট্রিক করাতের ঘরঘরানি থেমে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। লোকটা চেয়ার ছেড়ে উঠে সর্বপ্রথম ছোট মাপের ইলেকট্রিক করাত বা রোটারি করাতটা হাতে তুলে নেয়। ট্রিগার সুইচে আঙুল টিপে সর্পিল গতিতে হেঁটে এগিয়ে আসে মহিলার দিকে। মৃত্যু ভয়ে কোণঠাসা মহিলাটির গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এরই মধ্যে। কোনো ক্রমে ভাঙা পা জোড়া টেনে টেনে কোমরের জোরে পিছোতে থাকেও। ওদিকে লোকটা হাঁটু গেড়ে বসে ওর সামনে, মুখ ঢাকা মুখোশে, মুখমণ্ডল দেখার কোনো উপায় নেই। করাতের সুইচ থেকে লোকটা আঙুল সরিয়ে নেওয়ায় ওটার আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। ঠিক তখনই মহিলার চোখের 1 ইঞ্চির ফারাকেও করাতটা উঁচিয়ে ধরলে মহিলা নিজের অপরাধ সম্পর্কে অজ্ঞাত হওয়া সত্ত্বেও হাত জোর করে কান্নায় ভেঙে পড়ে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমাকে মারবেন না, দয়া করে আমাকে মারবেন না। আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই, আমি তো আপনাকে চিনিও না। প্লিজ প্লিজ ডোন্ট কিল মি, প্লিজ প্লিজ ডোন্ট। মহিলার আকুতিতে লোকটার হৃদয় গলে না, বদলে তার হিংস্রতা বেড়ে যায়। চোখের ভিতরে দাউ দাউ করে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। ফলত জ্যান্ত অবস্থাতে আঙুল কেটে ছিন্ন করার জন্য মহিলাটির ডান হাতের পাতা মেঝেতে ফেলে ঠেসে ধরে সে। মহিলাটি বাঁচার তাগিদে প্রাণপণে অস্ত্র খুঁজতে থাকে লোকটাকে আঘাত করে আটকে রাখতে। তবুও কিছু না পেয়ে হাতড়ে হাতড়ে শেষে টেবিলের উপরে হাত চলে যায় ওর। লোকটা যে বস্তুটা পড়ছিল সেটাকেই ও মুঠোয় চেপে ধরে। এক বিন্দু কাল বিলম্ব না করে যখনই লোকটার শরীরে বস্তুটা দিয়ে আঘাত করতে যাবে ঠিক তখনই সে বুঝে ফেলে মহিলার ষড়যন্ত্র। বিস্ফারিত চোখে ঘুরে তাকাতেই ওর হাতে নিজের প্রিয় বইস্বরূপ বস্তুটাকে দেখে লোকটার প্রতিহিংসাপরায়ণ চোখ দুটোয় যেন এবার তীব্র রাগের বিধ্বংসী আগুন ঝরতে শুরু করে। কিন্তু লোকটা কোনো পদক্ষেপ নিতে পারে না। বৈরূপী বস্তুটা অক্ষত রূপে ফেরত পাওয়ার তাড়নায় সেই লোক নিমেষে পাগলের মতো ছটপট করতে থাকে। মহিলাটিকে এখানে আনা হয়েছে 4 দিন আগে। এই 4 দিনে ও একটা জিনিস খেয়াল করেছে, এই লোকটা শক্তিবান ঠিকই, কিন্তু ওই পাঠ্য বই জাতীয় বস্তুটা পড়ার পর ওর শক্তি যেন 10 গুণ বেড়ে যায়। নৃশংসতার মানও বাড়ে পাল্লা দিয়ে। আর ওইটা না পেলে লোকটার হাতে পায়ে যেন অস্বাভাবিক অস্বস্তি শুরু হয়। ব্যাপারটা মাথায় আসতেই মহিলার মনে পড়ে, হয়তো এটাও রূপকথায় বর্ণিত রাক্ষসরাজের গল্পের মতো, যাদের প্রাণ ভোমরা বন্দি থাকত সমুদ্রতলের কোনো এক মণিমুক্ত খচিত কৌটে, যার চারপাশে বসানো হতো কড়া পাহারা। নিজেকে বাঁচাবার অন্তিম অবকাশ পেতেই মহিলার মাথায় বুদ্ধি খেলে উঠলে ও আচমকা ওই ডায়েরির পাতাগুলো খাবলে ছিঁড়ে ফেলে। লোকটা এই দৃশ্য দেখে তেড়ে ফুঁড়ে আসে বাকিটুকু উদ্ধার করতে, কিন্তু মহিলা তখনই ছেঁড়া পৃষ্ঠাগুলো মুঠোয় পাকিয়ে গপ করে মুখে ঢুকিয়ে নেয়। এখন ওর চোখেও জয়ের হাসি। এই দৃশ্য দেখে লোকটা কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। মহিলাটি ভাবে পরিকল্পনা সফল হয়েছে। ও সঙ্গে সঙ্গে দেহ নড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটা সেটা হতে দেয় না। অকস্মাৎ হতভম্বতা কাটিয়ে মহিলাটির উপর চড়াও হয়, পিছন থেকে কষে ওর মুখ বেঁধে দেয়। জোরালো একটা ধাক্কা দিয়ে ওকে মুহূর্তে আছড়ে ফেলে মেঝেতে। জন্ম জন্মান্তরের সবটুকু রাগ উগড়ে দিতে টেবিলে থাকা জ্বলন্ত মোমবাতিটাই হাতে তুলে নেয় লোকটা। মহিলার ভীত সন্ত্রস্ত মুখের উপর মোমবাতিটা উল্টো করে ঝুলিয়ে দেয়। উত্তপ্ত তরল মোম টপ টপ করে ওর মুখের উপর গলে পড়তে থাকে। বিগলিত মোমের দরুন ওর চামড়া জ্বলে পুড়ে লালচে হয়ে যায়। এতে মহিলার গোঙানি তীব্র থেকে তীব্রতর হয়, কিন্তু লোকটা থামে না। কিছুক্ষণ বাদে অত্যাচারের মাত্রা আরো একটু বাড়াতে পেনের গরম নিব মহিলাটির নগ্ন পেটের উপরে বসে জেঁকে ধরে। নিবটা নরম চামড়ার গভীরে চেপে ডান দিক থেকে বাম দিকে টানতে টানতে নকশার আকারে ছোট ছোট রেখা বানাতে থাকে। গগনভেদী চিৎকার মহিলার মুখের বাঁধন খুলে বেরিয়ে আসতে চাইলেও সুতীব্র গোঙানি ছাড়া আর কিছুই শোনা যায় না।
মহিলাটির শরীরের প্রতিটা জায়গা ক্রমশ রক্তে ভিজে উঠছে। প্রতিটা টাটকা পোড়া ক্ষতের জ্বালাময় যন্ত্রণায় মহিলাটি যেন জীবন্ত নরক দর্শন করছে। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।